সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, ইরানে একটি ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্প নিয়ে ভিন্ন ভিন্ন কিছু জল্পনা ছড়িয়েছে চতুর্দিকে। ভূমিকম্পের যে মূল কেন্দ্র ছিল সেই কেন্দ্রের এলাকায় আমেরিকার একটি MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই যে ভূমিকম্পের কেন্দ্রস্থল, সেই জায়গায় মার্কিন ড্রোন কি করেছিল আর কেন সেখানে গেল, এটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন। এপাশে আরো মজার কয়েকটা খবর আছে। সৌদি আরবকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম এনরিচ করার অনুমতি দিচ্ছে। তার মানে পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম এনরিচ করবে, সেটা কোনো সমস্যা না। সমস্যাটা কিন্তু ইরানের সাথে। ইরান করলে সমস্যা, ইরান করলে এরকম সমস্যা হয়। সৌদি বা অন্য কোনো দেশ করলে, এনরিচ করলে কোনো সমস্যা হয় না। এ পাশে কুয়েত এবং দুবাই বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। কুয়েত এবং দুবাই চেয়ে এই দুই দেশ থেকে মানুষ পালাতে চায়। আরেকটা খবর হচ্ছে, আমি শুধু শিরোনাম বলবো। ইরানের আরেক ইরানের আরাকে একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। সেই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ খবর তা হলো, কাতার, জর্ডান, সৌদি আরব আর কুয়েত, এই সমস্ত জায়গায় আমেরিকার যে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান ছিল, যুদ্ধের সময় যুদ্ধ বিমানগুলোকে আকাশ থেকে আকাশেই তেল ভরে দেওয়ার ব্যবস্থা করেছিল, জ্বালানি সরবরাহ করা হতো। সেই রিফুয়েলিং ট্যাঙ্কার গুলো এই সমস্ত দেশ থেকে সরিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই প্রত্যেকটা বিষয় আপনাদের বললাম। এই বিষয়গুলো নিয়ে আমি এখনকার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে আলোচনা করব সৌদি আরবের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে। আমরা প্রথমে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, সৌদি আরবকে আমেরিকা গোপনে গোপনে ভেতরে ভেতরে পরমাণু পরমাণু কর্মসূচি পরিচালনার জন্য অনুমতি প্রদান করেছে। ট্রাম্প আগের বার যখন ক্ষমতায় এসেছিলেন তখনই দিয়েছে গোপনে, আর এখন ইউরেনিয়াম সমৃদ্ধ মানে এনরিচ করার সুযোগ দিচ্ছে, অধিকার দিচ্ছে আমেরিকা সৌদি আরবকে। এটা নিয়ে কোনো সমস্যা নেই মার্কিন প্রশাসনের, কারণ আমি যেটা বলি, মার্কিন প্রশাসনের অনুমতি নিয়ে আপনি কাজ করছেন, তারপর তার সাথে সম্পর্ক রেখে তার স্বার্থ হাসিল করে দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ তার স্বার্থটা 16 আনা বজায় থাকলেই হলো। 16 আনা বজায় থাকলে আপনি পরমাণু এনরিচ কেন, পরমাণু বোমা বানালেও কোনো সমস্যা হবে না। ইরান যখন ইরান যখন পরমাণু কর্মসূচি শুরু করেছিল তখন কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক ভালো ছিল। বিপ্লবের আগের গল্প এটি। বিপ্লবের আগে যখন ইসলামী বিপ্লবটা হয়েছিল, তার আগে ইরান এই পরমাণু কর্মসূচি চালু করেছিল। তখন আমেরিকার অনুমতি নিয়েই এই কর্মসূচি শুরু করেছিল। তখন তাদের সাথে সম্পর্ক ভালো ছিল। তখন কিন্তু আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচির প্রতি ব্যাপক সমর্থন দিয়েছিল, কোনো সমস্যা খুঁজে পায়নি, তখন কোনো সমস্যা ছিল না। যখন ইরানের মধ্যে ইসলামিক বিপ্লব হয়ে গেল এবং আমেরিকার সাথে সম্পর্ক কাট অফ হলো, তখন কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়লো। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণেই অনেক অনেক জটিলতা তৈরি হলো। আর এখনো পর্যন্ত আমরা সেই জটিলতা নিয়েই বিশ্ববাসী অনেকটা নাজেহাল অবস্থায় আছি। কেন বলছি বিশ্ববাসী নাজেহাল অবস্থায় আছি? আজকে এই পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শিকার হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি ইসলামিক প্রজাতন্ত্র দেশ ইরান। আর সেই হামলার পরে ইরান যখন পাল্টা জবাব শুরু করেছে, পাল্টা হামলা শুরু করেছে, তখন বৃহত্তর একটা যুদ্ধ লেগে গেল আমাদের এই মধ্যপ্রাচ্যে। আর তার ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিল, সারা বিশ্বে তেল সংকট দেখা দিল, আমরা বাংলাদেশের মানুষও সংকটে পড়ে গেলাম। বন্ধুরা, তাহলে পরিস্থিতি কি?
পরিস্থিতি যাই হোক, সৌদি আরব পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বা করবে। তাদের হয়তো তেল গ্যাসের পাশাপাশি পরমাণু বিদ্যুৎও লাগবে। ভালো কথা। এখন পরমাণু বিদ্যুৎ তৈরির জন্য ইউরেনিয়াম এনরিচ করতে হয়, সেটাও ঠিক আছে, কিন্তু সেটা কত মাত্রায় এবং কোন পর্যায়ে যাবে আর কি কি কাজে লাগবে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা ও ব্যাখ্যা থাকতে হবে। তা না হলে আরো জটিলতা তৈরি হবে। সৌদি আরব যখন এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে যাচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে যাচ্ছে, তখন আরেকটা দিকে বিশ্ববাসী বিশেষ নজর থাকবে। মধ্যপ্রাচ্যে কি পরমাণু কর্মসূচি বা পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বেড়েই যাচ্ছে কি না, বা পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে কি না। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু ক্রমান্বয়ে চলছে এবং বেড়েই চলছে। গত রাতেও কম বেশি যুদ্ধ হয়েছে, তবে যতদূর আমি জানতে পেরেছি, যতদূর বুঝতে পেরেছি, আগের রাতের চেয়ে যুদ্ধের মাত্রাটা কম ছিল। আর ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, ইরানের বেসামরিক কোনো লক্ষ্যবস্তুতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা কেউ হামলা চালায়, বিশেষ করে দুবাই যদি এ ব্যাপারে কোনো ভূমিকা রাখে, তাহলে দুবাইয়ের যে আন্তর্জাতিক বিমানবন্দর, জেবেল আলী সমুদ্র বন্দর, ফুজাইরা বন্দর এবং আবুধাবি বিমানবন্দর, এ সমস্ত কিছু একদম ধ্বংস করে দেবে ইরান। এটা শুধু তার মুখের কথা না, এটা একদম পরিষ্কার বলেছে। আর ইরান যা বলে তা করে দেখা, এটা প্রত্যেকে জানে, বিশ্ববাসী জানে। ইরানের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে কুয়েত, দুবাই এরকম কিছু দেশকে, যেন তারা সবাই নিরাপদে থাকে এবং আমেরিকার হয়ে আমেরিকার হয়ে ইরানের কোনো ষড়যন্ত্র না করে। বন্ধুরা, আমেরিকা যদি ইরানের বৃহত্তর বেসামরিক অবকাঠামোর উপর হামলা চালায়, তাতে যদি কুয়েত সরকার যোগ দেয়, তাতে যদি বাহরাইন সরকার যোগ দেয়, তাতে যদি সংযুক্ত আরব আমিরাত যোগ দেয়, বা এই সমস্ত দেশ থেকে হামলা চালানো হয়, বা এই সমস্ত দেশের কোনো ঘাঁটি থেকে মার্কিন বাহিনী যদি হামলা চালায়, তাহলে ইরান কিন্তু এই সমস্ত দেশের বেসামরিক অবকাঠামোর উপর হামলা চালাবে, মানে হামলা চালানোটা বৈধ বৈধ মনে করবে। এর ভেতরে কিন্তু পাল্টাপাল্টি হামলা চলছে ইরান এবং আমেরিকার মধ্যকার। ইরানের পানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে আমেরিকা, আর ইরান কুয়েত এবং বাহরাইনে পানি বিশুদ্ধকরণ ওয়াটার ডিসিলেশন প্রকল্পে হামলা চালিয়েছে। এখানে আমেরিকা ইরানের অবকাঠামো ধ্বংস করেছে, আর ইরান ধ্বংস করেছে এই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলোর অবকাঠামো। মাঝখান থেকে একদম নিরাপদ থেকে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো বোঝা উচিত বা তাদের কৌশল ঠিক করা উচিত, আসলে তারা অঞ্চলের স্বার্থ দেখতে নাকি আমেরিকার স্বার্থ দেখতে, ইরানের সাথে শত্রুতা করবে নাকি মিত্রতা করবে। এ সমস্ত নতুন করে ভাবার সময় এসেছে। আমার কাছে মনে হয় তাদের সময় এসেছে। বন্ধুরা, এপাশে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর ব্যাপক ভিত্তিক হামলা চালানোর জন্য গত কয়েকদিন আগেই বেশ কিছু যুদ্ধ বিমান এবং রিপোয়েলিং থাঙ্কা বিমান এনেছে মধ্যপ্রাচ্যে, আর এইগুলো জর্ডানে অনেকগুলো মোতায়েন করেছিল। আপনারা সবাই দেখেছেন কি ব্যাপক ভিত্তিক প্রতিরোধ যুদ্ধ চালিয়েছে ইরান গত কয়েকদিন যাবৎ, 6 থেকে 7 দিন যাবৎ। আর তাতে আসলে আমেরিকার অনেকগুলো রিপোয়েলিং থাঙ্কার ধ্বংস হয়েছে, যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, হেলিকপ্টারও ধ্বংস হয়েছে। আজকে দুপুরের ভিডিওতে আমি বলছি এইসব কথা অনেকগুলা, আপনারা পারলে আমার দুপুরের ভিডিও দেখে আসবেন। এই যে রিপোয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়েছে, এক একটা বিমান তো অনেক বড় এবং বিরাট ব্যাপার, কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। একটা রিপোয়েলিং ট্যাঙ্কার কয়েকটা যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করতে পারে। আবার এত বড় বড় বিমান তো অনেকগুলো রাখাও মুশকিল, প্রচুর জায়গার প্রয়োজন। সেক্ষেত্রে অল্প সংখ্যক বিমান দিয়ে অধিক সংখ্যক বিমানকে যুদ্ধক্ষেত্রে তেল ভরা সরবরাহ করার ব্যবস্থা করে তাকে এই রিপেলিং যুদ্ধ বিমান। এর ভেতরে দেখা যাচ্ছে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে অনেকগুলো বিমান নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই রিপেলিং KC-135 এবং KC-46 এই মডেলের বিমানগুলি ধ্বংস হয়েছে। বন্ধুরা, এখন বিমানগুলোকে বাঁচানোর জন্য ইসরায়েলের
বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর কারণটা কি? এই মুহূর্তে ইসরায়েলের সাথে ইরানের কোনো যুদ্ধ হচ্ছে না। এই যে ইসরায়েলের সাথে ইরানের কোনো যুদ্ধ হচ্ছে না, এই সুবিধাটা নিয়ে আমেরিকা ইসরায়েলের বিমানগুলো রাখতে চায়, যাতে ইরান ওখানে তো আর হামলা চালাবে না। মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোর উপরে কেন ইরান হামলা চালাচ্ছে? মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চালাচ্ছে কেন? ইরানের বক্তব্য হচ্ছে কি? যেহেতু ওই সমস্ত দেশের ঘাঁটি মাটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাচ্ছে, অতএব এই দেশগুলো ওই সমস্ত জায়গায় হামলা চালানো হচ্ছে ইরানের পক্ষ থেকে, যেই সমস্ত দেশ থেকে যেখান থেকে হামলা উৎপত্তি সেখানেই কিন্তু ইরান হামলা চালায়। ইসরায়েলের বিমানবন্দর ব্যবহার করে যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়, তাহলে ইসরায়েলের ওই সমস্ত বিমানবন্দরেও ইরান হামলা চালাবে। তাতে ইরানের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাবেও না, এবং এ নিয়ে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগবেও না। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং ব্যক্তিগত অভিমত এটা। আপনার কি মনে হয়? আপনারা বলতে পারেন দর্শক, আপনার কি মনে হয়? বন্ধুরা, যখন ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর হোক আর অন্য যে কোনো বিমানবন্দর হোক, যে বিমানবন্দর থেকেই হোক না কেন, যুদ্ধের কাজে এই সমস্ত বিমানকে ব্যবহার করা হবে, তখন কিন্তু ইরান ঠিকই তার উৎস উৎপত্তিস্থল আঘাত হানবে। এটা মিস হবে না। তাহলে আবার নতুন করে ইসরায়েলের এই যুদ্ধে প্রকাশ্যে জড়িয়ে পড়ার একটা প্রশ্ন বা সম্ভাবনা, আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধুরা, চলমান যুদ্ধের ভেতরে গত পরশুদিন ইরান সতর্ক বার্তা জারি করেছিল কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের লোকজনের উপরে ইরান সতর্ক বার্তা জারি করেছিল যে তোমরা যত দূর পারো দেশ ছাড়ো বা বিমানবন্দর ছাড়ো, সামরিক এলাকা ছাড়ো, যে সমস্ত জায়গায় ঘাঁটি আছে বা আমেরিকার বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে, এই সমস্ত এলাকা যেন ছেড়ে চলে যায় সাধারণ লোকজন, এরকম একটি বিশেষ বার্তা পাঠিয়েছিল। আবার এর ভেতরে গতকালকের খবর ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে চলে যাওয়ার জন্য বলছে। তার মানে যুদ্ধের পরিধি বাড়ছে, এটা তার বক্তব্যে বোঝা যায়। এইরকম একটা প্রেক্ষাপটে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই দুটো বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। তারা সবাই এই দুটো দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। এর ফলে অনেকগুলো অনেকগুলো প্রভাব আমরা দেখবো। একটা হচ্ছে হয় বড় রকমের যুদ্ধ হবে, আর একটা হচ্ছে যদি বড় রকমের যুদ্ধ হয় তাহলে মধ্যপ্রাচ্য আরো ধ্বংসস্তূপে পরিণত হবে। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত দেশ থেকে বা যে সমস্ত বিদেশি লোকজন চলে যাচ্ছে, তার মানে এই সমস্ত দেশের শিল্প কারখানা অনেক কিছুই অচল হয়ে যাবে। সেই ক্ষেত্রে জনজীবন বেশ ঝুঁকিতে পড়বে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশ, কারণ এরা বিদেশি শ্রমিক নির্ভর হয়ে গেছে, তো তাদের কলকারখানা অনেক কিছু এই বিদেশি লোকজন না থাকলে তারা নিজেরাই চলতে পারে না। এই সমস্ত দেশের লোকজন তো খাই দাই ঘুরে ফিরে পয়সা আসে আর ফুর্তি করে, কামকাজ নাই করে, কাজ তো তারা একবারে কম করে। যখন বিদেশি লোকজন, বিদেশি শ্রমিক বা বিদেশি জনশক্তি চলে যাবে যার দেশে, তখন কিন্তু তারা বড্ড অসহায় হবে, বড্ড বিপদে পড়ে যাবে। পাশাপাশি যদি ব্যাপারটা এরকম হয় যে তাহলে যুদ্ধের পরিধি কিন্তু অনেক বড় এবং বিস্তৃত হবে। এই প্রেক্ষাপটে নতুন করে একটি প্রশ্ন আসছে, আসলে মধ্যপ্রাচ্যের সামনে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের ভাগ্যে কি আছে? এই যুদ্ধের ভিতরেই কি মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারিত হবে? আমরা মধ্যপ্রাচ্যের এই যে সংকট, এই যে দ্বন্দ্ব, এর কারণে আমরা বিশ্বের অন্যান্য অংশের লোকজন কেন এই খেসারত দিচ্ছি বা ক্ষতির মুখে পড়বো, এই প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে। বন্ধুরা, কেন আমরা আমেরিকা, ইসরায়েল বা তাদের আদার আদার স্বার্থদ্বন্দ্বের বলি হব? আমরা কেন আমেরিকা, ইসরায়েল তাদের স্বার্থদ্বন্দ্বের বলি হব? আমরা কেন বলি হব? আর বিশ্বের অর্থনীতি, বিশ্বের তেল বাজার, বিশ্বের ভূ রাজনীতি, এগুলো কিন্তু সব কেন ঝুঁকির মুখে পড়বে? বন্ধুরা, আরেকটা বিষয় আমি আলোচনার প্রথম দিকে বলেছিলাম
সেটা বলতে একটু দেরি করে ফেললাম। সেটা হচ্ছে ইরানের খুজেস্তান প্রদেশের কাহালুয়ে এলাকায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাত্রা খুব একটা ফাস্ট মাত্রা ছিল। রিক্টার স্কেলে ফাস্ট মাত্রায় ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের পর অনেকেই ধারণা করছে, অনেক জল্পনা কল্পনা গুজব ছড়িয়ে পড়িয়েছে যে ইরান নাকি পরমাণু বোমা পরীক্ষা করছে। পরমাণু বোমা পরীক্ষার কারণে এই ভূমিকম্প উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে। আর অনেকে মনে করছে যে যে যুদ্ধের ভেতরে আমেরিকার এত চাপাচাপির পরে এখন হয়তো ইরান বাধ্য হয়ে বোমা বানিয়েই ফেলছে, হয়তো পরীক্ষা করছে বা করবে। এরকম ঘটনা, এরকম কথা তো বিভিন্ন সময় ভিন্ন সময় ছড়ায়। বন্ধুরা, এইরকম একটা প্রেক্ষাপট থেকে আমেরিকা আর একটি MQ-9 রিপারডুন এই ভূমিকম্প যে এলাকায় হয়েছে তার এপিসেন্টার কেন্দ্রস্থল, যেখান থেকে ভূমিকম্প শুরু হয়েছে সেই জায়গায় পাঠিয়েছে। সেখানে ভূমিকম্প হলেও ইরান কিন্তু তার নতুন যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আমেরিকার ওই ঢুন ধ্বংস করেছে এবং ভূপাতিত করেছে। তাহলে এখন আশঙ্কা কিন্তু বেড়ে গেল। এই কারণে আমেরিকা অনেক কিছু জানাশোনার পরেই কিন্তু সেখানে ড্রোন পাঠানোর কথা। ওই ড্রোন দিয়ে হয়তো তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিল সে আসলে কি হয়েছে, সেটা তো ধ্বংস করে দিল ইরান। আসলে সেখানে কি হয়েছে, ইরান কি পরমাণু পরীক্ষা চালিয়েছে নাকি চালায়নি আমরা জানি না। তবে যদি চালিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ঘোষণা আসবে খুব শীঘ্রই। আর আমরা হয়তো পরে জানতে পারবো আসলে কি হচ্ছে বা কি হলো, সেটা জানার আমরা অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার প্রশ্ন আমাদের কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করছেন, আসলে কি ইরান পরমাণু হামলা, পরমাণু বোমার পরীক্ষা চালালো? আর সৌদি আরব যদি ইউরেনিয়াম এনরিচ করতে পারে, সমৃদ্ধ করতে পারে, তাহলে ইরান কেন পারবে না? এটা কি কোনো যুক্তির কথা? আপনাদের মতামত জানাতে কমেন্ট কমেন্ট করুন। আর ভিডিও ভালো লাগলে আমি আবারও বলি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।